শহীদ ওমর ফারুকের লাশ নিয়ে আসার সময় আমাকে গুম করা হয়। তুই এখানে দৌড়া, তোরা আমি শুট করব। আমার পায়ের আপনার এক পাশের আঙ্গুলের নখ তুলে ফেলা হয়। এক পর্যায়ে মানে মারতে মারতে এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। এর মধ্যেও আমার পরিবার আমাদের খোঁজ করতে করতে মোটামুটি ধরে নিল যে আমি নাই। কেন গেলেন? পরিবার এত করে না করলো, তারপর কেন গেলেন? আসলে কিছু কিছু জিনিস বিবেকের উপর ছেড়ে দিতে হয়। ওনার নামের কারণে ওনারা অ্যারেস্ট করছে। ওনার নাম ছিল হেফাজত ইসলাম। মানে গার্ড কম থাকলে, গার্ড বেশি থাকলে বাইরের আন্দোলন অবস্থা খারাপ, গার্ড বেশি কমে গেলে বাইরে পরিস্থিতি ঠান্ডা। উনি প্রায় 3টা সাড়ে 3টার দিকে উনি বললো যে হাসিনা পালাইছে। সেই আনন্দ উল্লাসের ক্ষেত্রে ওখানে আমাদের গুলি করা হয় 6ই আগস্ট কারাগারের মধ্যে, এবং ওই গোলাগুলিতে 3 জন মারা গেছে। জীবনে প্রথম আমি আব্বুকে জড়িয়ে ধরে দুজনে কান্না করছি। আমি ওই দিন মনে করলাম যে আমি প্রাইম মিনিস্টারের চেয়ে কম না, যে জুলাইয়ের এখন 2 বছর যাচ্ছে, কিন্তু জুলাইয়ের একজন শহীদেরও আমরা এখনো বিচারের পাই নাই। ইতিহাসের কিছুদিন কেবল ক্যালেন্ডারে লেখা থাকে না, থাকে মানুষের হৃদয়ে। এমন একটি অধ্যায় 24শে জুলাই, যে অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় কিছু পরিবর্তন এবং বিপ্লবের পিছনে থাকে অগণিত মানুষের সাহসিকতার গল্প। আর এই গল্প নিয়ে ম্যানোলার সৌজন্যে সোনালী নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে জুলাই। এই বিশেষ আয়োজনে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন জুলাই যোদ্ধা, যিনি 24শে জুলাইয়ে সশরীরে অংশগ্রহণ করে অভিজ্ঞতার ছাপ তৈরি করেছেন। সেই যোদ্ধার নাম জনাব আলাউদ্দিন। আলাউদ্দিন, আপনাকে আমাদের সোনালী নিউজের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা জুলাই যোদ্ধা আলাউদ্দিনের গল্প শুনবো, তবে তার আগে তাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখে আসি। জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে পুরান ঢাকার রাজপথে যারা ছিলেন সামনের কাতারে, তাদের একজন আলাউদ্দিন বিল্লাল। গুম, কারাবন্দী আর আন্দোলনের কঠিন সময় পেরিয়ে তিনি আজ পরিচিত একজন স্বীকৃত জুলাই যোদ্ধা হিসেবে। চট্টগ্রামের সন্তান আলাউদ্দিন বিল্লাল কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুরান ঢাকার সম্মুখ সারির অন্যতম সংগঠক ছিলেন তিনি। আন্দোলনের সময় গুমের শিকার হন, পরে মিথ্যে মামলায় গ্রেফতার হয়ে কারাগারে পাঠানো হয়। আন্দোলনের শেষ সময়টাও কাটে কারাবন্দী অবস্থায়। 5 আগস্ট সরকার পতনের পর মুক্তি পান আলাউদ্দিন। ত্যাগ, সাহস আর সংগ্রামের স্বীকৃতি হিসেবে তিনি আজ একজন স্বীকৃত জুলাই যোদ্ধা। তার লড়াই জুলাই আন্দোলনের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জনাব আলাউদ্দিন, আমরা জানি যে আপনি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং অনেক সাহসিকতার ছাপ রেখেছেন। আমরা শুরুতে একটু জানতে চাই যে এই আন্দোলনে আপনার সবচেয়ে স্মরণীয় ঘটনা কোনটি, এবং আন্দোলন কোন পর্যায়ে যাওয়ার পরে আপনি মনে করলেন যে এই আন্দোলনে আপনাকে যোগ দেওয়া উচিত? আমরা শুরু থেকে মোটামুটি থাকার চেষ্টা করলাম, কিন্তু আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম হচ্ছে 15 জুলাই থেকে। 15 জুলাই আমাদের ক্যাম্পাস থেকে কবি নজরুল সরোয়ার্দী একসাথে মিলে আপনার ঢাবির উদ্দেশ্যে রওনা দেয়। তখন থেকে আমাদের আসলে আন্দোলনের সূত্রপাত। তো দুর্ভাগ্যবশত আমার ওই দিন টিএসসির পর্যন্ত যাওয়া হয় না। তো ওইভাবে আমার স্মরণীয় দিন হচ্ছে 19শে জুলাই, তারপর হচ্ছে 21শে জুলাই, তারপরে হচ্ছে আপনার 7ই আগস্ট, কি হয়েছিল এই দিনগুলো? 23শে জুলাই, এগুলাই হচ্ছে আমার স্মরণীয়। আসলে 19শে জুলাই জুমার নামাজের পরে আমরা আন্দোলনে যাই। তখন হচ্ছে আমার রুমমেট 2জন শহীদ হন, আমি আহত হই, আমার এক ফ্রেন্ড আহত হয়। কোথায়, কিভাবে আহত হন? আমার যে রুমমেট ছিল সে হচ্ছে আমার ক্লাসমেট। আমরা ফার্স্ট ইয়ার থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত একই সাথে একই রুমে ছিলাম। ও হচ্ছে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে হচ্ছে সামনে থেকে ফায়ার করা হয়, ফায়ার করে বুকে লেগে ওর পিছন দিকে বের হয়ে যায়, এবং ওর যে বুলেটটা লাগে ওটা ওর বুকে লাগার আগে 2জনকে আহত করে, এরপর ওর বুকে লাগে, পিছন দিয়ে বের হয়ে পিছন দিয়ে একটা হচ্ছে আমাদের সিলিন্ডারের রেগুলেটর থাকে, রেগুলেটরটা ব্লাস্ট করার পরে ওই ব্লাস্টের 2টা অংশ আবার ওর বুকে লাগে। এবং ও মারা যাওয়ার পর পরবর্তীতে আমরা জানতে পারবো একটা পরিবারে ওকে রেস্কিউ করার পরে, এরপর ওখানে মারা যাওয়ার পরে যখন আমরা ওদের ওখান থেকে করে রেস্কিউ করি তখন ও আর নেই। তারপরেও আমরা চেষ্টা করেছিলাম যে ওকে আজগুলারিতে নিয়ে গেলাম, তারপর ঢাকা মেডিকেল নিয়ে গেলাম। ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার প্রায় 19শে জুলাই নিয়ে গেলাম, তারপরে 21শে জুলাই ওকে ওখান থেকে বের করলাম। তো এই 19শে জুলাই আমাদের আরেকজন রুমমেট মারা গেল, ওটা হচ্ছে শহীদ কাউসার, ইকরাম হোসেন কাউসার। উনি শহীদ ওমর ফারুকের আগে মারা যায়, লক্ষ্মীবাজার সর্বপ্রথম শহীদ। ওনার মাথায় গুলি লেগে মেদিক দিয়ে বেরোয় যায় এবং মাথা থেকে খুলে মগজ বেরোয় যায়। তো একজন ভ্যান চালক ওনার যে মগজ পুরায়, তারপরে আমরা প্রথম দিন ওনাকে খুঁজে পাইনি,
একদিন পরে গিয়ে জানতে পারি উনি মিডফোর্ট হাসপাতালে ওনার লাশ পাওয়া যায়। তারপরে ২১ তারিখ হচ্ছে আমার উপরে শহীদ ওমর ফারুকের লাশ নিয়ে আসার সময় আমাকে গুম করা হয়। এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক থেকে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে আপনাকে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আপনাকে গুম করা হয়েছিল। গুমটা কখন করা হয়েছিল এবং কিভাবে, কোন ঘটনার পরে আপনাকে আটক করে নিয়ে যাওয়া হলো? আমি হচ্ছিলাম আপনার বিকাল ৪টার দিকে, এক্স্যাক্টলি ৪টার দিকে হচ্ছে আমি মেডিকেল থেকে বাসার উদ্দেশ্যে আসি। তো বাসার উদ্দেশ্যে আসার সময় আমাদের ওই ভিক্টোরিয়া পার্ক, যে আমাদের ভিক্টোরিয়া পার্কের অপোজিট সাইডে মুসলিম হাই স্কুল ছিল। মুসলিম হাই স্কুল থেকে আসার সময় আমাকে একদল লোক তুলে নিয়ে যায়। তো তখন হচ্ছে আমার সাথে ওনার সাথে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তি হওয়ার এক পর্যায়ে হচ্ছে ওনারা আমাদের কাঁধে তুলে উঠাই নিয়ে যায়। তখন এর আগে আমিও দেখলাম হচ্ছে সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ, যার সাথে আমরা একদিন আগে কথা বললাম শহীদ ওমর ফারুকের লাশ বের করার জন্য, ওনাকে দেখে বুঝলাম যে পুলিশ এই কাজটা করছে। সাদা পোশাকে ছিল তারা? হ্যাঁ, সিভিল ড্রেস ছিল। তো নিয়ে যাওয়ার পর আমাকে একটা রুমে ঢোকার পর পাশে দেখলাম যে আমাদের আরেক ফ্রেন্ড হাসিব, ও নিচে ছিল, এবং আমার রুমে ঢোকার সাথে সাথে আমাকে সজোরে মুখে লাথি মারে আমি পড়ে যাই। এর কিছুক্ষণ পরে আস্তে আস্তে জানতে পারলাম যে ছাত্রলীগ, আমাদের ক্যাম্পাসের ছাত্রলীগ আমাদের টোটাল 13 জনের নাম দিয়েছিল। তো আমার 13 জনের নামগুলো বের করার জন্য চেষ্টা করা হচ্ছে। এক পর্যায়ে মানে মারতে এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। তো এরপরে উঠার পরে আমার পায়ের আপনার এক পাশের আঙ্গুলের নখ তুলে ফেলা হয়। এরপরে হচ্ছে আমার ওখান থেকে বের করে জগন্নাথের ভিতরে নিয়ে যাওয়া হয়। জগন্নাথের ভিতরে নিয়ে গিয়ে বলল যে তুই এখানে দৌড়া, তোরা আমি শ্যুট করব। এর পরবর্তীতে আবার শ্যুট করা হয় নাই, বা নাম বের করার জন্য চেষ্টা করলো। এবং সবচেয়ে কাকতালীয় বিষয় হচ্ছে ওই মুহূর্তে যারই নাম দিয়ে আমাদের ঠিকানা বের করা হচ্ছে, ওই মুহূর্তে ওই ব্যক্তিরই আমাদের ফোন আসতেছে, আমাদের যেহেতু খোঁজ পাওয়া যাচ্ছে না। তো সেই কারণবশত মানে আপনার টর্চারের মাত্রাটা বাড়াই দিল অনেক বেশি। তো আমাদের আসলে মুখ থেকে নাম বের করতে পারে নাই। তো বিভিন্নভাবে টোটাল আমাদের ফ্রেন্ড সার্কেল 4 জনকে অ্যারেস্ট করার পরে ওই দিন এরপর আমাদের নিয়ে যাওয়া একটা রুমে। ওই রুমে আমরা প্রায় 28 জন থেকে 30 জন মতো ছিলাম। এক পাশে ছোট কর্নারে একটা ওয়াশরুম ছিল। ওয়াশরুমের এমন অবস্থা যে ওয়াশরুমের যে পানিটা ছিল, পানিটা এসে আমাদের শোয়ার জায়গা বা হচ্ছে যেখানে যে শোয়ার জায়গাটা আছে, তো ওই শোয়ার জায়গা পর্যন্ত চলে আসতেছিল। তো আমাদের একসাথে রাখা হলো যে অনেক ড্রাগ এডিক্টেড সবাইকে, আসলে এরকম পরিস্থিতি কোনো ফেস করি নাই। তারপরে আমি আসলে প্রথম খাওয়ারের কষ্টটা ফেস করছি ওই সময়। ওই দিন আমি সন্ধ্যা 6টার আগে যেহেতু আমরা সারাদিন বাইরে ছিলাম, বা শহীদ ওমর ফারুক ট্রেনে আমরা মর্গে ছিলাম, যার কারণে খাওয়া দাওয়া করা হয়নি। তো সন্ধ্যা 6টার দিকে হালকা নাস্তা করলাম। পরের দিনও সারাদিন কোনো কিছু যেহেতু ঘুমছিলাম, কিছু খাওয়া দাওয়া করা হয়নি। এরপর টর্চার তো আছে, এর একদিন পরে গিয়ে আমাদের কারাগারে নিয়ে যাওয়া হয়, আর কোর্টে তোলা হয়। তো কোর্টের ভিতরে নেওয়া হয় নাই, বাইরে ওখানে যে গারদ ছিল গারদে নিয়ে যাওয়া হয়। এবং গারদে এক ফ্রেন্ডের সাথে দেখা হলো, ওখানে আমাদের বিস্কিট খাইলাম। এর মধ্যে আমার পরিবার আমাদের খোঁজ করতে মোটামুটি ধরে নিল যে আমি নাই। এবং ওনারা হচ্ছে আপনার ঢাকা শহরে যে আত্মীয় স্বজনটা ছিল, সবাই মোটামুটি আপনার এই মর্গগুলোতে খোঁজ নেওয়ার চেষ্টা করতেছে যদি কোনো আমাদের লাশ বা এমন কিছু পাওয়া যায়। তো প্রায় একদিন পরে আমার পরিবারের সাথে আমি যোগাযোগ করি, কাভার ভ্যানের উপর দিয়ে শুধু হাত তুলে একটা উকিলকে আমার আব্বুর নাম্বারটা দিয়েছিলাম। দেওয়ার পরে আপনার এই আব্বুর সাথে যখন আমি বুঝতে পারছি না যে আসলে উনি কি আমার আব্বুকে কল করলো কিনা, পরিবারের সাথে কানেক্ট হয়েছে কিনা, আমি এই জিনিসটি জানতে পারতেছি না। তখন বের হওয়ার পরে শুনলাম যে আব্বু জানতে পারছে এই জিনিসগুলা হচ্ছে, বা ওরা জানতে পারতেছে। পরবর্তীতে যখন আব্বু আমার পর্যন্ত আসার আগে আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, জেলখানায় নিয়ে যাওয়া হয়। জেলখানায় গিয়ে খুব তিক্ত অভিজ্ঞতা। আপনার একটা রুমে আমরা ছিলাম 150 জন। তখন শুনলাম যে ইলিশ ফাইল, যেটাকে বলা হয় ইলিশ ফাইলের অর্থটা হচ্ছে যে আমাদের বাজারে ইলিশ মাছ বিক্রি করার ইলিশ মাছগুলোকে পাশাপাশি রাখা হয় না, এভাবে রাখা হয়। আমাদের রাতে ঘুমানো 150 জন ছিলাম এইভাবে হওয়ার কোনো স্কোপ নাই। 150 জন এইভাবে ছিলাম। ওখানে হচ্ছে আপনার এক পরিবার থেকে দেখলাম যার পরিবারের 3 জনকে তুলে নিয়ে আসা হয়। এক আঙ্কেল এবং ওনার 2 ছেলে। এক ছেলের বয়স হচ্ছে 14 বছর,
আরেকজনের বয়স 12 থেকে মানে 10-12 বছর এরকম। ওনাদের কাহিনী শুনলাম যে ওনারা মসজিদ থেকে বাসায় আসতেছে, প্রতি রাস্তায় ওনাদের তুলে নিয়ে আসা হয় রাতে। তারপর হচ্ছে আরেক ভাইয়ের সাথে কথা বললাম, ওনার হচ্ছে আপনার এটা পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারতেছি, ওনার হচ্ছে নাম বাড়ি চট্টগ্রাম, যাত্রাবাড়ি থেকে তোলা হলো। ওনার নামের কারণে ওনারা অ্যারেস্ট করছে। ওনার নাম ছিল হেফাজত ইসলাম। আচ্ছা। তো উনি ঢাকায় আসছে জুলাইয়ের 1 তারিখ। ওনার বক্তব্য জুলাইয়ের 1 তারিখ ঢাকায় আসছে। আসার পরে উনি মানে প্রচন্ড পরিমাণ জ্বরের কারণে মেডিসিন নিতে গেছে। ওই সময়ে হচ্ছে ওনার পুলিশ অ্যারেস্ট করে যে তোর নাম কি? হেফাজত ইসলাম। হেফাজত। পুলিশ বললো হেফাজত ইসলাম, বলছে হ্যাঁ। তাহলে ঠিক আছে, ওরে তুললো। মানে ওনার এমন অবস্থা যে উনি হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট এবং দাঁড়িয়ে ছিল, জুব্বা ছিল। ওর কথা শুনে হচ্ছে জাস্ট ক্লাস 10-এর পরীক্ষা দিল বা ক্লাস 10 পরীক্ষা দিবে, এরকম একটা বয়স। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনার যে গুম করা হলো, গুম করে কোথায় রাখা হয়েছিল সেটা কি বুঝতে পেরেছিলেন? না, আসলে এটা চোখ বন্ধ করে নিয়ে গিয়েছে। আমাকে চোখ বন্ধ করে নিয়ে আচ্ছা, গুম করার আগে তো আন্দোলনে গেলেন, আন্দোলনে কয়েকদিন থাকলেন, আপনার পরিবারের সাথে কি কথা হয়েছিল? না তারা কি না করেছিল, বা না করাটা কি শুনেন নাই, নাকি তাদের সাথে কি কথা হয়েছিল? না, আসলে পরিবারের সাথে আমার তো 18 তারিখের আগ পর্যন্ত, যখন নেট অফ হতো, নেট অফ হওয়ার আগ পর্যন্ত কথাবার্তা হলো। যে বললো যে আন্দোলনে না যাওয়ার জন্য বললো। আমার মামা ছিল, ছোট মামা, উনি এমনও বললো যে তুই যদি ভাইয়ারও আশা লাগে চলে আয়, বাকিটা আমরা দেখতেছি। কিন্তু দুর্ভাগ্যবশত 19 তারিখ তো আমার ফ্রেন্ড মারা যায় এবং ওর লাশ নিয়ে আমরা দৌড়াদৌড়িতে ছিলাম, যার কারণে আর। কেন গেলেন? পরিবার এত করে না করলো, তারপর কেন গেলেন? আসলে কিছু কিছু জিনিস বিবেকের উপর ছেড়ে দিতে হয়। হ্যাঁ, আমার বিবেকের তাড়নায় যখন আবু সাইদ মারা গেল, তার আগে হচ্ছে ঢাবিতে আমাদের ফ্রেন্ড সার্কেল বলেন, বন্ধু বান্ধব বলেন, সবাই মোটামুটি আহত হলো। তো নিজের বিবেকের তাড়না থেকে গিয়েছিলাম। আচ্ছা, একটু জানার চেষ্টা করবো, ঘুম থেকে বের হওয়ার পরে আপনি হচ্ছে কবে ঘুম থেকে জেলখানা থেকে বের হলেন কবে? আমি জেলখানা থেকে বের হলাম 7ই আগস্ট। তার মানে 5ই আগস্ট আপনি জেলখানায় ছিলেন। জেলখানা ছিলাম। কিভাবে জানতে পারলেন যে দেশ স্বাধীন হয়েছে, বা মানে এই আপনার যে আন্দোলন সফল হয়েছে সেটা প্রথম কিভাবে জানলেন? আচ্ছা, এটা জানার আগে আমার একটু জেলখানার পরিস্থিতিটা বলি। জেলখানায় হচ্ছে আমাদের আন্দোলন যারা করলো ওদের জন্য ভিন্নভাবে আয়োজন করা হলো বা রাখার জন্য। এটা পদ্মা, মেঘনা, যমুনা 3টা আলাদা বিল্ডিং আছে। ওই বিল্ডিংগুলোতে আমাদের রাখা হতো। ওই বিল্ডিংগুলোতে যারা ছিল ওরা আসলে অন্যান্য যে আসামি ছিল এদের চেয়ে সবচেয়ে বড় আসামি ছিল তখনকার। তো আমাদের একটা রুম থেকে বেরোতে দিচ্ছে না। তো আমরা বাইরের পরিস্থিতিটা বুঝতে পারতাম যে বাইরের গার্ডের অবস্থা দেখে, মানে গার্ড কম থাকলে, গার্ড বেশি থাকলে বাইরের আন্দোলন অবস্থা খারাপ, গার্ড বেশি কমে গেলে বাইরের পরিস্থিতি ঠান্ডা। বাইরে থেকে কোনো অবস্থা বোঝার বই নেই। তো ওখানে এক একটা রুমের যে ইনচার্জ থাকে, যিনি হচ্ছে মানে পুরাতন কয়েদি বা হচ্ছে যারা হাজতি বলা হয়, ওরা ছিল। তো যেদিন 5ই আগস্ট ছিল ওই দিন মোটামুটি তৎপরতা খুব বেশি ছিল অন্যান্য দিন তুলনায়। তো এক কয়েদি উনি আমাদের যে রুমে ছিল ওই রুম থেকে উনি ওই দিন বাইরে ছিল। উনি প্রায় 3টা 3:30টার দিকে উনি বললো যে হাসিনা পালাইছে। আমি বললাম, ভাই আপনি কোত্থেকে শুনলেন? বলছে ভাই উনি ছাদে গেল, ছাদে গিয়ে ওরা বেরোতে পারতাম না, অন্যান্য জায়গায় রেডিওতে উনি এই জিনিসটা শুনছে। উনি এসে বললো, তো তবুও আমরা ওইভাবে বিশ্বাস করতে পারতেছিলাম না। তো আপনার এই সন্ধ্যা হওয়ার পর থেকে দেখলাম গার্ড নাই এবং সব জায়গায় উল্লাস চলতেছে এবং আপনার যে বিভিন্ন আপনার ওখানে একটা আনন্দ মিছিল হচ্ছে। আপনার হাতের পাশে যে যা পাচ্ছে ওটা দিয়ে শব্দ করতেছে, উচ্চস্বর শব্দ করতেছে, অনেকে গান করতেছে। আমরা হলাম আপনার বিপ্লবী যে কবিতাগুলো আছে, মানে নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করলো। পরের দিন 6ই আগস্ট হচ্ছে, আমরা আসলে 5ই আগস্ট উদযাপন করি, 6ই আগস্ট উদযাপন করলাম। 6ই আগস্ট প্রথমত হচ্ছে জেলখানার গেট খুলে দেওয়ার জন্য মানুষ, মানে যে কারারক্ষীরা ছিল ভয়ে আসতেছিল, মানে এসে শুধু কোনো রকম গেটটা খুলে দিয়ে ওনারা পালাইয়ে বাঁচল। যখন ওনারা লক করার চেষ্টা করলো, বিভিন্ন প্রথমে মেবি পদ্মা থেকে একটা মানে মানুষের ঢল নেমে আসে, প্রত্যেকটা বিল্ডিং এর মেইন গেট, বিল্ডিং এর যে মেইন গেট ছিল মেইন গেটটা ভেঙে সবাইকে বের করে নিয়ে আসে। তো এটা হচ্ছে সব মানে ভোর একদম 4টা-5টার দিকে এই আন্দোলনটা হয়। তখন আমরা ছিলাম আসলে সবাইকে কাঁধে তুলে নিয়ে গিয়ে মিডফিল্ডে নিয়ে, মানে ওখানে একটা সেন্ট্রাল মাঠ ছিল, সেন্ট্রাল মাঠে গিয়ে সবাই আনন্দ উদযাপন করলাম। যে বিষয়গুলো টাইম লাইনে আসে না, এই বিষয়টা হচ্ছে ওই দিন হচ্ছে আনন্দ উল্লাসের ক্ষেত্রে ওখানে আমাদের গুলি করা হয় 6ই আগস্ট কারাগারের মধ্যে, এবং ওই গোলাগুলিতে 3 জন মারা গেছে।
কেন গুলি করা হলো? গুলি করা হলো বলতে কিছু কয়েদি ছিলেন যারা জেল থেকে পালানোর চেষ্টা করলো, এটা শূন্য কথা, জেল থেকে পালানোর চেষ্টা করা হলো, তখন গিয়ে হচ্ছে আপনার ওরা এন্ট্রি ফায়ার করলো, তখন 3 জন মারা গেল। বের হলেন কিভাবে? বের হলাম হচ্ছে এর পরের দিন 7ই আগস্ট। এবং এর মাঝখানে হচ্ছে আমার পরিবারের সাথে একটু বলি, আমার পরিবারের সাথে জেলখানার একটা ভয়াবহতা অভিজ্ঞতা বলি, যে আমি অ্যারেস্ট হওয়ার পর যেহেতু আমি আমার পরিবারের সাথে কন্ট্যাক্ট করার জন্য ওনাদের কয়েকটা মাধ্যমে ফোন নাম্বার দেওয়া হলো। একটা কারাগার থেকে আমার আব্বুরে ফোন দিল, ফোন দিয়ে বললো যে আপনার ছেলে গোসল করতে গিয়ে সাবান নিয়ে মারামারি করতে গিয়ে একজনকে মেরে মাথা ফাটাই দিয়েছে, ও মৃত্যু সজ্জায়। এখন আপনার ছেলেকে কোর্টে নিয়ে যাচ্ছি, এখন যদি আপনি ইমিডিয়েট 20,000 টাকা না পাঠান তাহলে আপনার ছেলেকে আর মানে ফাঁসির আসামি হিসেবে দিয়ে দেওয়া হবে। তো তখন আসলে আমার আব্বু হিতাহিত জ্ঞান হারাই ফেলে। পরে আমার এক আঙ্কেল ছিল সাংবাদিক, ওনার সাথে যোগাযোগ করে, উনি বলছে আচ্ছা ঠিক আছে, উনি 20,000 টাকা না 50,000 টাকা দিব, কিন্তু আমি বিকাশে দিতে দিব, আপনি 5 মিনিট ওয়েট করেন, 5 মিনিটের মধ্যে ওখানে আসতেছি। তো এর পরবর্তীতে আসলে ওখানে গিয়ে ওই লোক যে লোকে কন্ট্যাক্ট করছে ওনাকে পাওয়া যায়নি। তা আমার নিয়ে আসা হয়েছিল। এরপরে যে 5ই আগস্ট 6ই আগস্ট যে গোলাগুলিটা হলো, এরপর দিন সেম ঘটনা আব্বুকে বললো যে আপনার ছেলে এরকম আন্দোলন এখানে গেট থেকে পালাইতে গিয়ে ওকে মারা হয়েছে, মানে ও পালাইতে গেছে, ওর ও আহত হয়েছে, ওর চিকিৎসার জন্য টাকা লাগবে। তখন আব্বু ঢাকায় ছিল, নানাকে নিতে আসছিল। পরের দিন যেহেতু আব্বু খুব অস্থির হয়ে গেল, তো ওই দিন কাউকে দেখা করতে দেয় নাই। পরের দিন 7 তারিখ আব্বু প্রথম সাক্ষাৎটা আমার হয়েছিল আর কি। সাক্ষাৎ হওয়ার পর যখন আব্বু দেখলো না আমি ঠিক আছি বা আমার কোনো কিছু হয়নি, তখন গিয়ে আপনার বিকালে, ওই দিন বিকালে আমি বের হই। আচ্ছা, একটু জানতে চাই যে আপনার 21 তারিখে আপনি গুম হলেন, তারপর প্রথম সাক্ষাৎ হলো ওই দিন আপনার আব্বুর সাথে। সাক্ষাতের মুহূর্তটা কেমন ছিল আসলে? এবং 7 তারিখ যখন আমার আব্বুর সাথে যখন আমি দেখা হই, জীবনে প্রথম আমি আব্বুকে জড়িয়ে ধরে দুজনে কান্না করছি। আমার লাইফ আসলে একটা ছেলের জন্য এটাই হচ্ছে সবচেয়ে কঠিন একটা মুহূর্ত। মানে আমার হচ্ছে আব্বু আমাকে জড়িয়ে ধরে, আমি প্রায় আমিও হারিয়ে গেছিলাম, আব্বুও হারিয়ে গেছিল। প্রায় 10-15 মিনিট আমরা কেউ কিছু জানতাম না। এরপরে গিয়ে আসলে ওখান থেকে বের হওয়ার পরে নতুন একটা বাংলাদেশ দেখি, যে বাংলাদেশে মানে আমি ওই দিন মনে করলাম যে আমি প্রাইম মিনিস্টারের চেয়ে কম না। আপনার আম্মুর সাথে প্রথম সাক্ষাৎটা কি? আম্মুর সাথে হচ্ছে প্রথম সাক্ষাৎ বলতে আমার সাথে ভিডিও কলে কথা হয়েছিল, আমার আম্মু, আমার বোন। এবং আব্বু আমাকে বললো যে আমার বোন নাকি বাড়িতে যারা সবাই মামারা সবাই আসছিল, আমার বোন ওপেন সবাই বলতেছে যে আমার ভাইয়াকে যদি কেউ কিছু বলে, মানে এই পরিবারে আমার চেয়ে খারাপ মানুষ আর কেউ হবে না, ও যা কিছু করুক, ও আসার পরে কেউ এই বিষয়গুলো নিয়ে ওর এগেনস্টে কোনো কথা বলতে পারবে না। এটা ছিল আমার বোন। আমার আব্বু বলতেছে যে তোর বোন এই কথাগুলো বলতেছে। আব্বুর মতো আম্মু কি কান্না করেছে? হ্যাঁ, আম্মুর সাথে ভিডিও কলে কথা হলো। একদিন পরে গিয়ে আম্মুর সাথে দেখা হয়, চট্টগ্রামে যাওয়ার পরে আম্মুর সাথে দেখা হয়। আসলে আমার পরিবারের তো প্রথমে মনে করলাম যে আমি নাই, তো সেই জায়গা থেকে আমাকে ফিরে পাইছে, এটাই তো আসলে অনেক বড় একটা প্রাপ্তি। আচ্ছা, একটু ছোট করে জানতে চাইবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাইকে আপনাদের এই শহীদ যারা যোদ্ধা ছিলেন তাদের কতটুকু মূল্যায়ন করেছে, এবং বর্তমান সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা? আচ্ছা, ছোট করে বলুন। প্রথম কথাটা হচ্ছে আমাদের প্রত্যাশা তো অনেক কিছু ছিল, কিন্তু প্রত্যাশা অনুযায়ী সবকিছু হয় না এবং হবে না, এটাই বাস্তবতা। কিন্তু বিষয়টা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় সবার জন্য যে জুলাইয়ের এখন 2 বছর যাচ্ছে, কিন্তু জুলাইয়ের একজন শহীদেরও আমরা এখনো বিচারের পাই নাই। একজন শহীদ, যদি যাদের মানলাম যে আমাদের অন দ্য গভর্নমেন্ট লিস্টেড অনুযায়ী 777 জন বা মানবাধিকার হিসেবে 1400 জন, কিন্তু এখনো 2 বছর পরে যদি আমরা যদি অন্ততপক্ষে একজন শহীদের যদি বিচার না পাই, এর চেয়ে লজ্জার আসলে আমাদের আর কিছু নেই। তো ধন্যবাদ জনাব আলাউদ্দিন, আপনার কাছে আমরা শুনছিলাম আপনার জুলাইয়ের যে সাহসিকতার গল্প। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্টুডিওদের পক্ষ থেকে আপনার এই সাহসিকতার জন্য সামান্য একটি উপহার। সোনাল নিউজকে আপনার কিছু বলার আছে কিনা? না, আসলে বলবো হচ্ছে আপনারা সত্যটাকে তুলে ধরবেন। জুলাই না, পরবর্তী দিনগুলোতে যাতে এমন কিছু না হয়, যাতে ফেসিবাদ যাতে ফিরে না আসে, এইভাবে কাজটা করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে প্রত্যাশা। আবার ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন জুলাই যোদ্ধা আলাউদ্দিনের সাহসিকতার গল্প, যিনি অত্যন্ত সাহস নিয়ে যুদ্ধে নেমেছিলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু গুম হয়েছিলেন।
যিনি 5ই আগস্টের যে বিজয়ের গল্প সেটিও শুনেছেন জেল থেকেই, এবং তার পরবর্তীতে তার পরিবারের সাথে যে একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয় সেটাও আপনারা শুনছিলেন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার কোনো একজন জুলাই যোদ্ধা নিয়ে হাজির হয়ে যাবো আমাদের স্টুডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন সোনালী নিউজ।